ওনাদের উচিত ছিল বাংলাদেশের জনগণের বক্তব্যের প্রতিধ্বনিত হওয়া। ওনারা প্রতিধ্বনিত করলেন ভারতের বয়ানকে। সুতরাং আমরা বলতে চাই, এতই যদি ভারত প্রীতি আপনাদের মনে লালন করেন, ওই পারে গিয়ে অন্তত মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা চেষ্টা করে দেখুন। বাংলাদেশের মন্ত্রিত্ব দায়িত্ব পালন আপনাদের শোভা পায় না। সংগ্রামী ভাইরা আমার, গতকাল সংসদে সীমান্তে প্রশ্নের জন্য আলোচনার এজেন্ডা ছিল। আমরা জানি না কোন কালো হাতের ইশারায় এই আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের জনগণ বিজেপির সাথে পোষণ প্রতিহত করছে, আর পার্লামেন্টের সরকার পোষণের আলোচনা করতে দিচ্ছে না। তাহলে সংসদ কেন দরকার আমাদের? পার্লামেন্টে ভেঙে দেন। আপনারা ব্যর্থ হয়েছেন, স্বীকার করে নেন। জনগণে এদেশের সীমানা রক্ষার জন্য এগিয়ে যাবে। শেষ কথা বলতে চাই, ভাইরা আমার, সাপুড়িয়া সাপ পালে, আর সেই পোষিত দুধ কলা দিয়ে পোষা সাপে সাপুড়িয়াকে দংশন করে মৃত্যুর কোলে ঢেলে দেয়। আজকে যাদেরকে ভারত বাংলাদেশের তাদের তল্পিবাহক, তাদের সেই কি বলে প্রধানত তাদের অনুগত সরকার হিসাবে পোষতে এই সরকারের হোশ হচ্ছে না। যে সাপুড়িয়া পালছে সেই সাপুড়িয়া তাকে যেমন মারে। এই ভারত আপনাদের বন্ধু নয়, আপনাদেরকে দুধ গলা দিয়ে পড়ছে। জামাত ইসলামী এবং 11 দলকে ক্ষমতায় আসতে না দিয়ে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের স্বার্থের জন্য নয়, ভারতের স্বার্থ রক্ষার জন্য। সময়ের জন্য অপেক্ষা করুন, পরিণতি কি হয় আপনারা দেখতে পারবেন। বিগত দিনে আমরা যদি দেখি, বাংলাদেশে ফ্যাসিবাদীর আমলের সীমান্তে গড়ে 350 করে বাংলাদেশের নাগরিককে হত্যা করা হতো। জুলাই অভ্যুত্থানের পর 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে সরকার ক্ষমতায় এসেছে, জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। এই সরকার কি সীমান্ত হত্যা বন্ধ করতে পেরেছে? 3 মাস সরকারের সময় অতিবাহিত হয়েছে, সীমান্তে 19 জন বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে, 41 জনকে গুলিবিদ্ধ করা হয়েছে। আর সীমান্ত রক্ষার যে বিজেপির দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে যদি গুলি করে হত্যা করা হয়, সেটা যদি অপরাধের কারণে হয়, সেটাকে বর্ডার কিলিং বলা যাবে না, সীমান্ত হত্যা বলা যাবে না। ধিক্কার বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাইকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে এবং আমরা যে মিছিল করব আজকে ডাক দিয়েছি, সেই মিছিল সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই 2টো আলাদা ব্যালটে ভোট দিয়েছি। একটা ব্যালট হচ্ছে গণভোট সংক্রান্ত, আর একটা হচ্ছে সংসদ সদস্য আপনি কাকে ভোট দেবেন সেটা নির্ধারণের জন্য। দেখুন, আমরা বাংলাদেশে, আমি ইভেন অনেক শিক্ষিত মানুষ, অনেক সিনিয়র সাংবাদিককেও কথা বলতে শুনেছি যে সংশোধন সংস্কার, এটা তো শুধু শব্দগত তফাৎ বোধ হয়। তো এই জায়গাটা আসলে পরিষ্কার হওয়া দরকার যে সংস্কার বলতে আমরা কি বুঝতে পারছি আর সংশোধন বলতে কি বুঝতে পারছি। এখানে আজকের এখানে মঞ্চ উপবিষ্ট আছেন, আইনজীবী আছেন,
রাষ্ট্রবিজ্ঞান পড়েন, রাজনীতিবিদ আছেন, বিদগ্ধজন আছেন। দেখুন, সংসদ উইদিন দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, এই সংবিধানের কাঠামোর মধ্য দিয়েই যে আর্টিকেল 142 যেটা আমাদের সংবিধানে, এটা যে সংবিধান সংশোধনের যে এখতিয়ার জাতীয় সংসদকে দিয়েছে, এটা খুব এর স্কোপটা খুব লিমিটেড। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে, যে একটা শাসন কাঠামো, এটা মৌলিক কাঠামোগত পরিবর্তন চাই, এই অ্যাসপিরেশনকে বাস্তবায়ন করতে হলে, আমাদের সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তন সাধন করতে হলে শুধুমাত্র এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা সম্ভব নয়। এটা বিএনপি নিজেও জানে, এবং এটা আজকে নতুন নির্বাচনের পর থেকে জানে না, তারা আগে থেকেও জানে। দেখুন, বিএনপি তাদের 31 দফা বারবার করে রেফার করে, এবং এই যে জুলাই জাতীয় সনদে তারা সিগনেচার করেছে, এখানে বিএনপি যে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চায়, এটা বাংলাদেশের সংবিধানের যে কাঠামো আছে, এটা সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করা সম্ভব নয়। কারণ সংবিধানের মৌলিক কাঠামোগত জায়গায় এটা পরিবর্তন আনতে হবে। এটার একমাত্র উপায় হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ টাইপের একটা কিছু গঠন করতে হবে। এবং এই জন্যই গণভোটের সময় আমরা যে ভোট দিয়েছি আলাদা করে আলাদা ব্যালটে, এটা একটা কারণ ছিল যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। এই পার্লামেন্টের এমপিরা এই সংবিধানের গাঠনিক পরিবর্তন করতে পারে না। আর বিএনপি সহ আমরা সকল দল যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমরা আসলে পলিটিক্যাল প্লেজ করেছিলাম, আমরা ওয়াদা করেছিলাম, প্রমিস করেছিলাম। আমাদের দুর্ভাগ্য, এই জাতি স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত শুধুমাত্র এই মিথ্যাচার এবং প্রমিস ব্রেকিংয়ের মধ্য দিয়েই আমরা যাচ্ছি। দেখুন, একটা কথা বলে শেষ করব। পলিটিক্যালি স্পিকিং, বাংলাদেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যে গ্লোরিয়াস প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের মহান যে স্বাধীনতার ঘোষণাপত্র, ওখানে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র গঠনের যে ওয়াদা করে হয়েছিল, এটা 72-এর সংবিধানে এই টার্মগুলো জায়গা পায় নাই। এই জন্যই বলছি যে আমাদের যে হোলসেল পলিটিক্যাল কালচারের রিফর্ম করা দরকার। আমরা এখানে রাজনীতিবিদরা উপস্থিত আছি, এবং যারা শাসন ব্যবস্থায় শাসন করছেন যারা, তাদেরকেও বলছি যে আমরা যদি জনগণের যে আকাঙ্ক্ষা, এইটা যদি প্রত্যাশা পূরণে ব্যর্থ হই, তাহলে আবার আরেকটা জুলাই হয়তো নভেম্বরে বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে আবার আসবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে দুটো দল, একটা ছিল আওয়ামী লীগ, স্বৈরাচার এবং ফ্যাসিস্ট, আর বর্তমানে একটা ক্ষমতা আসে, এটা হলো জাতীয় মুনাফিক। ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব করা লেগেছে, জুলাই সনদ এসছে। বর্তমানে জাতীয় মুনাফিক দল জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। গণভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে হয়েছে, জনগণ গণভোটও দিয়েছে, জাতীয় নির্বাচনে ভোটও দিয়েছে। গণভোটকে অস্বীকার করবেন, জনগণের ভোটে আবার ক্ষমতা থাকবেন, তা হতে পারে না। আমাদের করণীয় হলো দুটো, একটা হলো জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে, আর গণভোট বাস্তবায়ন না হলে জাতীয় মুনাফিককে টেনে হেঁচড়ে বুড়ি গঙ্গায় নিক্ষেপের জন্য তৈরি থাকতে হবে।